আবারও সংশয় তৈরি হচ্ছে। বিভিন্ন সময় সরকারি বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হচ্ছে, এমনকি মুখ্য সচিবের নামেও কিছু বিজ্ঞপ্তি জারি হচ্ছে। পরবর্তীতে আমরা দেখেছি মুখ্য সচিব নিজে বিবৃতি দিয়ে বলছে যে সমাজ মাধ্যমে ডিএ পাওয়া নিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা ঠিক নয়, আমি এরকম বলিনি। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক তা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে বা একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে জুলাই থেকে ডিএ পাওয়া যাবে। কেউ মনে করছেন পাওয়া যাবে, আবার কেউ মনে করছেন পাওয়া যাবে না, সেটা নিয়ে সংশয় আছে। সত্যিটা কি, কি হতে চলেছে? সরকারের সাথে এক প্রস্ত কথা হয়েছে, মামলাকারী যে সংগঠনগুলো তাদের সাথে কথা হয়েছে, তারপরেও কি কোনো সুরাহার পথ স্পষ্ট করে বেরিয়ে এসেছে? সম্প্রতি আমরা দেখছিলাম সামাজিক মাধ্যমে এবার একটা খবর ছড়িয়ে পড়ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিএ দিতে হলে মাসোয়ারা বন্ধ হয়ে যাবে। সেটা কি ঠিক? সত্যি কি মুখ্যমন্ত্রী এমন কথা বলেছেন? আমরা জানি না, এর সত্য মিথ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু সংবাদ মাধ্যমে এই বিষয়টা নিয়ে চর্চা চলছে। একটা সংশয় স্বাভাবিকভাবেই যারা ডিএ প্রাপক তাদের মধ্যে তৈরি হচ্ছে। অনেক দিনের লড়াই তারা লড়ছেন, কি হতে যাচ্ছেন। আসুন সরাসরি কথা বলি। আজ আমার সাথে কনফেডারেশনের সভাপতি, মামলাকারী সংগঠন কর্মচারীদের কনফেডারেশনের সভাপতি রয়েছেন এবং যৌথ মঞ্চের অন্যতম সদস্য অর্জুন সেনগুপ্ত রয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলে বুঝে নেব যে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সমাজ মাধ্যমে যে সংশয়গুলো তৈরি হচ্ছে, সাধারণ মানুষজন যে সংশয় প্রকাশ করছেন, কতটা সত্যি কতটা মিথ্যে। আসুন, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শ্যামল কুমার মিত্র এবং অর্জুন সেনগুপ্ত যৌথ মঞ্চের সদস্য হিসেবে। আমি ওনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো। আমি পিসিআরকে বলবো যে ওনাদের যাতে স্ক্রিনে দেখানো যায় তার ব্যবস্থা করতে। শ্যামল কুমার মিত্র রয়েছেন এবং অর্জুন সেনগুপ্ত রয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত। আমি যে বিষয়টা সংশয় কাটাতে চাইছি, আপনি শ্যামলবাবু আপনি বলবেন যে একটা দ্বন্দ্ব, একটা সংশয় হয়েই চলেছে, কি বর্তমান অবস্থাটা কি? একবার বলা হচ্ছে, আমি দেখছি আপনিও ফেসবুক লাইভে বলছেন কর্মচারীদের সংশয় দূর করবার জন্য, কিন্তু আপনি পরিষ্কার করে বলুন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনার আওয়াজটা খুব মানে অল্প আসছে, আওয়াজটা আপনার একটু বাড়াতে হবে। আচ্ছা, যে বিষয়টা একটু মানে প্রযুক্তিগত কিছু সমস্যা চলছে, সেই জন্যই বোধহয় আমি আমি বলছি যে বিষয়টা আপনি বলেছেন এইটা এখন সমস্ত কর্মচারীদের কথা। একটা গল্প প্রচলিত আছে, এখন সেটা কত ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আমি জানি না, যে অ্যাডলফ হিটলার তিনি একটা মুরগিকে হাতে ধরে নিয়ে যাচ্ছেন, তার একটা করে পালক ছিঁড়ছেন, মুরগিটা যন্ত্রণায় কোকিয়ে উঠছে, রক্ত বেরোচ্ছে। এই করতে করতে তিনি যখন তার বসার জায়গার কাছে গেলেন, তখন মুরগিটার সমস্ত পালকগুলো ছেঁড়া হয়ে গেছে, মুরগিটা চূড়ান্ত রক্তাক্ত এবং যন্ত্রণায় সে কাতরাচ্ছে। সেই সময় অ্যাডলফ হিটলার কিছু গমের দানা ওই মেঝেতে ছড়িয়ে দিলেন এবং মুরগিটাকে ছেড়ে দিলেন। মুরগিটা ওই গমের দানাগুলো খেতে লাগলো ওই যন্ত্রণা ভুলে। গত 15 বছর ধরে রাজ্য কর্মীদের উপর যে অমানবিক শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা এবং অত্যাচার চালিয়ে আসা হয়েছে, তাতে রাজ্য কর্মীদের অবস্থাটা আক্ষরিক অর্থে ওই ছাল ছাড়ানো মুরগির মতো। মানে এখন এমন একটা পরিস্থিতিতে আছে যে রাজ্য কর্মীরা ভাবতেই ভুলে গেছে যে তাদের পূর্বতন বাম সরকারের আমলে তারা কি ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার তারা পেতেন, আর বর্তমানে অর্থাৎ গত 15 বছরে তাদের প্রত্যেকটি অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই বিষয়টাই রাজ্য কর্মীরা ভুলতে বসেছে। অথচ একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমরা মনে করি যে কর্মচারীদের, শ্রমিকদের সব থেকে বড় গুরুত্বের বিষয় হচ্ছে তার অধিকার। এবারে আসুন,
যে দুটি বিষয়, একটা হচ্ছে রোপা 2009 অনুসারে যে মামলা আমরা করেছিলাম, সেই মামলার রায় 5ই ফেব্রুয়ারি 2026 বেরিয়ে গেছে। অত্যন্ত সুনির্দিষ্ট রায়। আগের সরকার এই রায় মানেননি। পার্ট কমপ্লায়েন্সের নামে মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে একটা বহুমাত্রিক জটিলতা এনে দিয়েছেন এবং প্রতারণা করেছেন। প্রতারণা কেন করেছেন? আমরা যে কোনো সরকারি তথ্যের উপর বিশ্বাস করি, সরকারের বক্তব্যের উপর বিশ্বাস করি এবং সরকারি তথ্য বা সরকারি ভূমিকাকে প্রামাণ্য হিসেবে স্বয়ং আদালতও গ্রহণ করেন। সেই সরকার যে হিসেবটা করেছে সেটা প্রতারণামূলক, এবং আমরা এই প্রতারণামূলক হিসেবের পুরোটা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ওই অর্থ সচিব তাকে আমরা বলেছি এবং কার্যত চার্জ করেছি। তা বাক স্বাধীনতা হরণের প্রয়াস আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম, তিনি কিন্তু সেটা প্রত্যাহারে রাজি হলেন না। বললেন আপনাদের বিরুদ্ধে এটা প্রয়োগ হবে না। এই কথার কোনো বাস্তব মূল্য নেই। যদি কালা কানুন থাকে তার প্রয়োগ অপপ্রয়োগ সব হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে আজ পর্যন্ত এই মামলার রায় কার্যকর করার কোনো সদর্থক পদক্ষেপ সরকার নেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 45 দিনের মধ্যে, ক্ষমতায় বসার 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের যে বেতন এবং ভাতা এবং পেনশন সেটা কর্মচারীরা পেয়ে যাবেন। কে প্রতিশ্রুতি দিয়েছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী দেশের এবং দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সেই প্রতিশ্রুতি রাখেননি। 1 জুন মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে জানুয়ারি 2027 থেকে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন এবং পেনশন রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। আমাদের কিন্তু সেটাও আজকে মনে হচ্ছে না সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব। যদি বলবেন কেন, আজকে 17 তারিখ, এখনো পর্যন্ত পে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য মেম্বার ঠিক হয়নি, অফিস ঠিক হয়নি, তার পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়নি, তাদের যে কর্মী আধিকারিক রাখবে সেগুলো পাঠানো হয়নি, টার্মস অ্যান্ড কন্ডিশনস তৈরি হয়নি। অর্থাৎ পে কমিশন এখনো পর্যন্ত ওই ঘোষণার স্তরেই আছে। এরপরে পশ্চিম বাংলায় আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমাদের মালিক সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু একসুরে কথা বলতে পারিনি। কিন্তু অসংখ্য কর্মচারী সংগঠন তারা প্রত্যেকে মেমোরেন্ডাম দেবেন এবং সেই মেমোরেন্ডাম অনুসারে পে কমিশন তাদেরকে ডাকবে। যদি ধরে নি একদিনে 3টে করে সংগঠনকে ডাকা হচ্ছে, তাহলেও এই প্রক্রিয়াটা করতে 5-6 মাস চলে যাবে। আবার যদি ডিসেম্বর 2026-এর মধ্যে যদি সুপারিশ জমা পড়ে রোপা 2020 তৈরি না হয়, তাহলে কিন্তু জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের রায় কার্যকর হওয়া বাস্তবে অসম্ভব। এবার 42% ডিএ বকেয়া আমরা দাবি করেছিলাম, ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার, এবং মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে রাজনৈতিক সদিচ্ছার উপর, শাসক দলের রাজনৈতিক সদিচ্ছার উপর যদি ডিএ বা ডিআরনেস রিলিফ দেয়াটা নির্ভর করে তাহলে কি হয় সেটা আমরা গত 15 বছরে হাড়ে হাড়ে বুঝেছি। আজকে আপনার সদিচ্ছা আছে, আগামী কাল আপনার সদিচ্ছা নাও থাকতে পারে। তাই 42% ডিএ আপনি কবে দেবেন সেটা আপনি ঠিক করবেন, কিন্তু আপনি ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার করুন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএটা আপনি দেবেন। সেই অর্ডারটা করার ক্ষেত্রে কিন্তু উনি রাজি হননি। উনি বলেছিলেন আগে 42% ডিএটা ক্লিয়ার করি, তারপরে আমি দেখব। এবং এখন সমাজ মাধ্যমে বিভিন্ন সব বিষয় ভেসে আসছে। চিফ সেক্রেটারি অর্ডার করছেন প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে। স্মার্ট মিটার একটা জনবিরোধী পদক্ষেপ, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। এটা প্রমাণিত যে স্মার্ট মিটার জনবিরোধী, এবং খোদ বিজেপি শাসিত রাজ্যগুলোতে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে যে প্রবল বিক্ষোভ হয়েছে এবং বিজেপি শাসিত সরকারগুলো ফিরে এসছে। সেই স্মার্ট মিটার
শুধু রাজ্য সরকারি কর্মী বা বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস এর কর্মী নয়, চুক্তি নিযুক্ত কর্মী, এমনকি রাজ্য সরকার যাদের সাম্মানিক দেন, অনারারিয়া, তাদেরকেও লাগাতে হবে। এটা তো করা যায় না। আমি আমার ব্যক্তি পরিসর, আমি আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাবো না ডিজিটাল মিটার রাখবো, সেটা আমার সিদ্ধান্ত। সরকার বলে দিতে পারেন না। আমরা 24 ঘন্টা পাবলিক সার্ভিস দেওয়ার জন্য সরকারের কাছে দায়বদ্ধ, কিন্তু আমাদের পার্সোনাল প্রিমিসেসে সরকারের ঢোকার কোনো ইখতিয়ার নেই। এটা যেন মানে রাজ্য কর্মীদের নিয়ে একটা মানে উপহাসের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। আপনাদের চ্যানেলের মতো দায়িত্বশীল ইউটিউব চ্যানেল যেমন আছেন, তেমনি বহু ইউটিউব চ্যানেলে কার্যত রাজ্য কর্মীদের খোরাক করা হচ্ছে। আজকে 30% ডিএ ঘোষণা হলো, আজকে 20% ডিএ ঘোষণা হলো। আপনি ভাবতে পারছেন চিফ সেক্রেটারির নামে একেবারে হুবহু একটা অর্ডার বেরিয়ে গেল, যেটা ফেক, গতকালকে বেরিয়েছে। আজকে রাত্রিবেলা আপনি প্রোগ্রাম করছেন, এখনো কেউ গ্রেপ্তার হয়েছে? রাজ্যের একদম এর সর্বোচ্চ বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এক্সিকিউটিভ, তার নামে ভুয়া আদেশনামা বেরোচ্ছে। পুরো সরকারের সুনামের সঙ্গে একটা সুনাম এবং বিশ্বাসযোগ্যতা, তার সঙ্গে খেলা করছে কিছু নেটিজেন। আজও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? একটা সরকার চুপচাপ বসিয়ে ঘুমিয়ে দেখছে, এবং তারপরে আবার পাল্টা আর একটা ফেক আদেশনামা হয়েছে। চিফ সেক্রেটারি নাকি বলছেন যে দিয়ে দেওয়ার অর্ডার তিনি করেননি। এটা চিফ সেক্রেটারি বলতে পারেন? দুটোই ফেক অর্ডার। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? কর্মচারীরা পুরো বিভ্রান্ত, আমরাও পুরো বিভ্রান্ত। আমরা বুঝতে পারছি না এই সরকার কি করতে চাইছে। আমরা আশঙ্কায় ভুগছি। আপনাকে একটা ছোট্ট গল্প বলে শেষ করব। অর্জুন বলবে যে এক প্রৌঢ়া ভিখারির সঙ্গে রাস্তায় এক ভিখিরির দেখা। প্রৌঢ়া এক ভদ্রমহিলা, তার সঙ্গে শাশুড়ি, তার সঙ্গে এক ভিখিরির দেখা। তা প্রৌঢ়া ভদ্রমহিলা ওই ভিখিরিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, আমাদের বাড়িতে গিয়েছিলে, ভিক্ষে দিয়েছে? বললো, না, তোমার বৌমা ভিক্ষে দেয়নি। তখন এই শাশুড়ি বললেন, ও আবাগির বেটি, বলার কে, ভিক্ষে দেবো না, আমি হচ্ছি বাড়ির মালিক, চলো। বলে 7 তলায় তার ফ্ল্যাটে ওই ভিক্ষুককে সিঁড়ি দিয়ে তুলেছেন। তুলে দরজায় বসে বলছেন, আরে আমি বাড়ির মালিক, ওই আবাগির বেটি আমার ছেলের বউ, ও বলার কে, আমি বলছি ভিক্ষা হবে না। এখন সরকার যে পথে চলছে, আমাদের কিন্তু এই গল্পটা মনে পড়ে যাচ্ছে। এবার অর্জুন বলুক। বেশ, আমি অর্জুন বাবুর কাছে আসবো। অর্জুন বাবু, আপনার কাছে আমার একটা দীর্ঘদিন আপনারা রাস্তার লড়াইতে ছিলেন। আপনারা বারবার বলেছেন রাস্তার লড়াই এবং আইনের লড়াই দুটো সমন্বয় করেই চলবেন। এখন এই যে চূড়ান্ত সংশয়, এক এক সময় এক এক রকম বলা হচ্ছে, কিছুতেই সংশয়টা কেটে যা আপনাদের প্রাপ্য সেটা কি আদৌ পাওয়া যাবে এমন মনে করা যাচ্ছে? চূড়ান্ত একটা সংশয়। না, এমনি শ্যামলদা যা বললেন এবং আপনিও যে সংশয়ের কথা বলছেন, আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম না। আর কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে স্মার্ট মিটার লেগে যাবে। 21 তারিখে আমরা মাথা নিচে ঠ্যাং ওপরে করে রেড রোডে শীর্ষাসন করব। এই সবই তো পাওনা আমরা এই সরকারের থেকে পাচ্ছি। আর বাকি যে মহার্ঘ ভাতার বা অন্যান্য ক্ষেত্রের যে পাওনাগুলো, সেগুলো তো জুমলা। মানে আপনার নিশ্চয়ই স্মরণে রয়েছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ওই 15 লক্ষ টাকা প্রত্যেক সিটিজেনের, নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা ভোটের আগে বলতে টলতে হয়, ওগুলো জুমলা। ঠিক একই রকম ভাবে অন্তত যে 45 দিনের মধ্যে নতুন বেতন কমিশন বসে যাবে, ওটা যে জুমলা, সেটা শ্যামলদারা যারা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন তারা জানেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে 2027 জানুয়ারি থেকে ওটা হবে। সেটা তো 45 দিন নয়। আমি যদি ধরেও নিই যে ওটা 45 মানে ওই দিনই হবে, তাও 45 দিনের মধ্যে হলো না। আসলে মানে ভারতবর্ষের রাজনীতিবিদেরা এবং তাদের দ্বারা পরিচালিত সরকারগুলো গোটা বিশ্বের মানুষের কাছে ঠগ, প্রতারক বলে প্রমাণিত হয়ে গেছে।
আমরা সরকারি কর্মচারী, ধরুন আমি শ্যামলদা, আমরা তিনটে সরকার দেখলাম, বাম সরকার, তৃণমূল সরকার, এখন বিজেপি সরকার দেখছি। তো কথা হচ্ছে গিয়ে যে অনেকে বলছেন যে তো সবে এসে 1 মাস 1.5 মাস হয়েছে, এখনই তোমরা এত কেন উতলা হয়ে উঠছো, সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিচ্ছ। দেখুন, বলতাম না, সরকার যদি তার জায়গায় একেবারে সঠিক কিছু কথা বলতেন, সরকার যদি প্রথমে এসেই বলে দিতেন ভাই আমাদের কিছুটা সময় লাগবে, ওই কোষাগার শূন্য টূন্য হয়ে গেছে, আমি সেটাও ধরে নিলাম, সেসব কথা আমি ধরে নিলাম, যদি বলতেন তাহলেও একটা বিষয় ছিল। কিন্তু সরকার এবং মুখ্যমন্ত্রী তার কথার যখন খেলাপ হয়ে যায়, তখন খুব স্বাভাবিকভাবেই কর্মচারীদের সরকারের উপরে আস্থা ধীরে ধীরে চলে যায়। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেতন কমিশন বসছে। শ্যামলদা বললেন, আমরা জানি, আমরা যারা দীর্ঘদিন সরকারি কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা জানি যে বেতন কমিশন আসলে দিনের শেষে কোটি কর্মচারী বঞ্চনাকে দীর্ঘায়িত করার একটি হাতিয়ার। তার কারণ আমরা জানি, আমাদের বিগত অভিজ্ঞতা বলছে 6 মাস লাগে চেয়ারম্যান খুঁজতে, 6 মাস, আরো 6 মাস লাগে তিনি যে চেয়ারটায় বসবেন অর্থাৎ সেই অফিসটা খুঁজতে, তারপর বছরের পর বছর চলতে থাকে বেতন কমিশন এবং অবশেষে সেটি একটি অর্থডিম্ব প্রস্তুত করে। তো এই যে আমাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার থেকে আলাদা কিছু কিন্তু আমরা এই শাসক দল এবং তার পরবর্তী সরকারের থেকে পেলাম। প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি 45 দিনের মধ্যে বেতন কমিশন শুধু লাগু হবে না, কর্মচারী তার যে অ্যাডেড বেনিফিট সেটা পেতে থাকবে। তারপরে শুনলাম যে 27শে জানুয়ারি থেকে সেটা পাওয়া হবে। কেন? তুমি তোমার নির্বাচনী ইস্তেহারে কি সংকল্পপত্র টত্র না কি সব নাম দিয়েছিল সেখানে লিখেছো, তার থেকে তুমি সরে যাচ্ছ কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিনের মধ্যে ওই যে বকেয়া যে ডিএটি, মানে বকেয়া যেটা দেওয়া হয়েছে, যেটা অবশ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একদমই হয়নি। সুপ্রিম কোর্ট কোথাও বলেননি 2016 থেকে 19 দিতে হবে, সেটাও একটা মানে জালিয়াতি প্রাইস ইন্ডেক্সের ওপরে, এটা সুপ্রিম কোর্টের রায় নয়, সুপ্রিম কোর্টের রায় ভায়োলেটেড হয়ে গেছিল বিগত সরকারের দ্বারা। তো তাও মুখ্যমন্ত্রী বলেছিলেন, শ্যামলদা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, যে ওই যে জালিয়াতি করা, যে ক্যালকুলেশন করে আসলে খুব বেশি করে 16 থেকে 19-এর বকেয়ার 43% দেওয়া হয়েছে, বাকিটাও দিয়ে দেওয়া হবে। এবং অর্থ সচিবকে নির্দেশ দিয়েছিলেন 7 দিনের মধ্যে সিএমডিএ এলাকার যে পেনশনাররা রয়েছে তারা যাতে পায় এবং গ্রান্টি নেটের বিষয়েও যাতে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। সেসব কিছুই হলো না। তারপর এখন কি শোনা যাচ্ছে যে 22 তারিখ অর্থাৎ ওই বাজেট সেশনে তারা একটা ঘোষণা করবে। আচ্ছা, আমি ধরেও নিলাম তর্কের খাতিরে যে 42%ই দিয়ে দিবে, কিন্তু সেটাও কি এআইসিপিআই অনুযায়ী হলো? দেখুন, খুব মানে ভালো করে বিষয়টা বোঝার আমরা চেষ্টা করি। সুপ্রিম কোর্ট দর্থহীন ভাষায় বলেছে যে মহার্ঘ ভাতা কর্মচারীর আইন সম্মত অধিকার এবং এআইসিপিআই অনুসারে পাওয়াটাই আইনসম্মত অধিকার। মহার্ঘ ভাতা এটা একটা কথার কথা নয়, ওটা একটা জুমলা নয়, ওর পেছনে নির্দিষ্ট কিছু গণনা রয়েছে, কিছু স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টস রয়েছে। যেমন কেন্দ্র সরকার যে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেন বা অন্যান্য রাজ্য সরকারগুলো যে দেয়, তার একটা ফর্মুলা রয়েছে যে 6 মাসের যে মূল্যবৃদ্ধি তার গড় 1 জানুয়ারি ঘোষিত হবে, আবার জুলাই মাসে ঘোষিত হবে।
তো এটা হলো গিয়ে ওই নির্দিষ্ট পর্যায়কালে যে মূল্যবৃদ্ধি হয়েছে সেই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিগণিত মহার্ঘ ভাতার হার। বিগত সরকারের থেকেও আমরা দেখেছি, তৃণমূল সরকারও কিন্তু ওই একবার ওই 10% দিয়ে দিয়েছিল, বা মাঝে মধ্যেই ওই 3% 4% কর্মচারী আন্দোলনের গুঁতো খেয়ে মাঝে মাঝে দিয়ে। কিন্তু এইগুলো দেওয়া কিন্তু এআইসিপিআই অনুযায়ী নয়, বলে দিতে হবে নির্দিষ্ট কোন পর্যায়ে। অর্থাৎ ফর অ্যান এক্সাম্পল, যে ধরুন 2025-এর জানুয়ারি টু জুলাইয়ে যে মূল্যবৃদ্ধি হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে তার এআইসিপিআই ক্যালকুলেট করে আমি এই এত শতাংশ মহার্ঘ ভাতা দিলাম, এবং সেটা দিতে হবে 2025-এর জানুয়ারি। তাহলেই এআইসিপিআই অনুযায়ী তাও কিছুটা মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে মহার্ঘ ভাতা ঘোষিত হলো। আমি যদি ধরেও নিই, যেটা বললাম প্রথমে, যে 42%ই দিয়ে দিল, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে অবমাননাই করা হলো, মান্যতা দেওয়া হলো না। ওটা এআইসিপিআই অনুযায়ী ঘোষিত মহার্ঘ ভাতা নয়। আমি জানি না আমার কথাটা আমি বুঝাতে পারলাম কিনা। যে আবারও বলছি যে মহার্ঘ ভাতা এটি গণনা করা হয় নির্দিষ্ট পর্যায়ের বাজারে মূল্যবৃদ্ধি, যে মূল্যবৃদ্ধি হলো আর ক্ষতিপূরণ হিসাবে। এক লক্ষে 1% দিয়ে দিলাম, দিয়ে বললাম ওটা কেন্দ্রীয় হারে দিলাম বা এআইসিপিআই অনুযায়ী দিলাম, ওটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুসারেও নয়, এবং এআইসিপিআই অনুযায়ীও মহার্ঘ ভাতা দেওয়া হলো না। এবার অনেকেই চেয়ে আছেন 22শে জুন সরকার কি ঘোষণা করেন, কিন্তু আমাদের মনে হচ্ছে যে 22শে জুন কি ঘোষণা করবেন এটা দিকে চেয়ে থাকাটা কর্মচারী আন্দোলনের নেতৃত্বের অন্তত উচিত নয়। তার কারণ ইতোমধ্যে শাসক দল যে যে প্রতিশ্রুতি আমাদের সামনে হাজির করেছেন সেসব প্রতিশ্রুতি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভঙ্গ করেছেন তারা, বরঞ্চ উল্টে কতগুলো স্বৈরতান্ত্রিক অর্ডার জারি করেছেন। আমি শরীর চর্চা কিভাবে করব সেই ব্যক্তিগত পরিসরের মধ্যে ঢুকে পড়ছেন। শ্যামল অত্যন্ত সঠিকভাবে বলেছেন, এটা স্বৈরতন্ত্রের লক্ষণ। আমাকে বলে দেওয়া হবে আমি কি খেতে পারি, আমাকে বলে দেওয়া হবে আমি কার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, কাকে বিবাহ করতে পারি, এবং কিভাবে আমি শরীর চর্চা করতে পারি। মানুষের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছে সরকার এবং শাসক দল। আমি বাড়িতে স্মার্ট মিটার লাগাবো না ডিজিটাল লাগাবো, আমার চয়েস, আমার পছন্দ, আমার সিদ্ধান্ত। এটা পৃথিবীর অন্য কেউ নিতে পারে না। স্বৈরতন্ত্রের পদধ্বনি শুনছি এই সরকারের প্রতিটি পদক্ষেপের মধ্যে দিয়ে।